এই যে লাইভ হয়ে গেল। হ্যাঁ, এই যে লাইভ হইছে এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত রিসার্চ পডকাস্টে আমি আপনাদের সাথে আছি তাসমিন আহমেদ শর্মী, এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসাবে আছেন মোহাম্মদ জুবায়ের ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা মোটামুটি ভাইয়ের পরিচয় সম্পর্কে জানি যে তিনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ লিগের একজন পিএইচডি ক্যান্ডিডেট এবং টাটা স্টিল অ্যান্ড টিইউ ডামস্টেড এর একজন ফর্মাল রিসার্চার। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই পডকাস্টে। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। জি, হ্যাঁ, আমরা মোটামুটি আপনার পরিচয় সম্পর্কে জেনেছি, তারপরও যদি আমাদের দর্শকদের জন্য আরেকবার একটু আপনার পরিচয়টা বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ জুবায়ের। তো যদি আপনি যা বলেছেন তাই, আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ লিয়েজ বেলজিয়ামে পিএইচডি স্টুডেন্ট হিসেবে গবেষণারত আছি। আমার পিএইচডির সেকেন্ডমেন্টের অংশ হিসাবে আমি প্রায় 2 বছর টাটা স্টিল নেদারল্যান্ডে রিসার্চার হিসেবে জব করেছি। এখন আমি আবার আমার ইউনিভার্সিটিতে ফেরত আসছি। তো ইতিপূর্বে আমি যদি আমার একাডেমিক জার্নির কথা বলি, তাহলে আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করেছি। তারপর আমি মাঝখানে অল্প কিছুদিন বুয়েটেও মাস্টার্স প্রোগ্রামে ছিলাম। তো ওখান থেকে আমি স্কলারশিপ হওয়ার পরে ফ্রান্সে চলে আসি। তো এরপরে তারপর জার্মানি হয়ে এখন বর্তমানে বেলজিয়ামে আছি, গবেষণারত অবস্থায় আছি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার জার্নিটা যদি একটু আমাদের সবাইকে একটু বলতেন, যে কিভাবে আপনার পিএইচডি জার্নিটা কিভাবে হইলো বা কিভাবে আপনি সাকসিড হইলেন। আসলে ওইটা তো ওইরকম বলার মতো কিছু না, প্রত্যেকের যেমন একটা গল্প থাকে। তো আমারও সেরকমই যখন ব্যাচেলার ছিলাম তখনই আমার ইচ্ছে ছিল যে দেশের বাইরে পড়াশোনা করতে আসবো। তো ওই আকাঙ্ক্ষা থেকে আমি চেষ্টা করতাম মোটামুটি নিজেকে রিসার্চের সাথে একটু যুক্ত করার জন্য। কারণ ওই সময়ের মধ্যে আমি এই বিষয়টা অনুধাবন অলরেডি করে ফেলেছিলাম যে বাইরে যদি পড়াশোনা করতে যাই তাহলে গবেষণার বিষয়টাতে একটু গুরুত্ব দেওয়া দরকার, যেটা আমাদের দেশে খুব বেশি হয় না। এখন আমাদের সময়ও মোটামুটি শুরু হচ্ছে যে আসলে যারা এই দেশের বাইরে আসতে চায় তারা মোটামুটি ধরেই নেয় যে আমাকে টুকটাক রিসার্চের হাতে করে থাকা লাগবে, অ্যাটলিস্ট সিভিতে লেখার মতো কিছু লাগবে। তো সেই জায়গা থেকে মোটামুটি আমি ব্যাচেলার থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যে আমি দেশের বাইরে আসবো পড়াশোনা করতে। তো ওই দিক থেকে আমার প্রথম ডেস্টিনেশন ছিল জার্মানি, এবং আমি জার্মানিতে আলটিমেটলি আমি আসলে আসতে পারি নাই, যদিও ওইটা আমার প্রথম টার্গেট ছিল। এটা পরে হয়ে ওঠে নাই, কারণ এখানে নানান চ্যালেঞ্জ ছিল। আর সবচেয়ে বড় বিষয় আমার ফ্রান্সে স্কলারশিপ হওয়ার পরে আমি আর দ্বিতীয় কোনো অপশন চিন্তা করি নাই আর কি। যদি আপনি আমার পরের স্লাইডটাতে যান তাহলে হয়তো আমি আমার জার্নিটা এখানে মোটামুটি সংক্ষেপে দেওয়া আছে আর কি। তো আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে ব্যাচেলর শেষ করি। এরপরে অল্প কিছু সময় আমি বুয়েটে মাস্টার্সে ছিলাম কেমিস্ট্রিতে। তো ওখানে থাকার সময় আমি নানান জায়গায় অ্যাপ্লাই করতেছিলাম। আপনাকে যেমনটা বলছিলাম যে আমার প্রথম চয়েস ছিল জার্মানি, কিন্তু জার্মানির চাইতে পরে দেখা গেল আমি ফ্রান্সে স্কলারশিপ হওয়াতে তখন আমি ফ্রান্সে প্রথমে মুভ করি। এটা ছিল একটা ইরাসমাস প্রোগ্রাম। ইরাসমাস প্রোগ্রামের মধ্যে আপনার 2 রকমের হয়, একটা শুধু ইরাসমাস আর একটা ইরাসমাস মুন্ডুস। তো ইরাসমাস মুন্ডুসের বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি। এর বাইরেও ইরাসমাস প্রোগ্রাম আছে, যেটাতে ইরাসমাস মুন্ডুসের মতো ফান্ডিং না, কিন্তু প্রায় কাছাকাছি। অন্য থার্ড পার্টি ফান্ডিং এজেন্সি স্কলারশিপ দেয়, যেমন আমার ক্ষেত্রে ছিল ইআইটি র মেটেরিয়াল। তো এটা দিয়ে 2017 সালে আমি প্রথমে ফ্রান্সে আসি ইউনিভার্সিটি অফ বর্দোতে। যেহেতু এটা ইরাসমাস প্রোগ্রাম ছিল, তো 1 বছর আমার ওখানে করার পরে সেকেন্ড ইয়ারে আমি চলে যাই টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডামস্টাড, যেটা জার্মানিতে। তো আলটিমেটলি আমি প্রথম যে প্ল্যানটা করছিলাম জার্মানি যাব, সেটা পরে হয়েছে, কিন্তু সরাসরি জার্মানি দিয়ে না। তো জার্মানি তখন আপনার ফিলিংসটা কেমন ছিল
যখন আপনি সেকেন্ড সেমিস্টারে জার্মানিতে গিয়েছিলেন? সেকেন্ড সেমিস্টার না, সেকেন্ড ইয়ার। তো আমার কাছে মনে হয়েছে আলটিমেটলি আমি জার্মানিতে আসছি, যেহেতু আমার প্রথম ইচ্ছা ছিল জার্মানিতে আসার। এটার একটা বড় কারণ ছিল ওই সময় হচ্ছে জার্মানিতে যে সমস্ত বাংলাদেশি ভাইরা পড়াশোনা করতো তাদের একটা অর্গানাইজেশন ছিল বিসাগ। ওনারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আসছিল, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসার পর ওনারা ফ্রি সেমিনার একটা ওয়ার্কশপ আয়োজন করছিল। তো ওখানে ওনারা খুব ভালোভাবে বিস্তারিত বর্ণনা করতেছিল যে আসলে জার্মানি যাইতে হলে কি কি জিনিস লাগবে, কি করা লাগবে না। তো ওই জায়গা থেকেই মূলত হচ্ছে জার্মানির প্রতি আগ্রহটা ছিল আর কি। তো আলটিমেটলি হচ্ছে দেশের চাইতে ইউনিভার্সিটি, তারপরে আমাদের মতো দেশের ক্ষেত্রে ফান্ডিং পাওয়াটা একটা বড় বিষয়, যে আসলে স্কলারশিপ না হলে দেশের বাইরে পড়াশোনা ওইভাবে কন্টিনিউ করা অধিকাংশ ফ্যামিলির পক্ষেই খুব টাফ। তো সেই হিসাবে আমার কাছে যখন আমি প্রথম জার্মানি গিয়েছিলাম তখন আমার খুব ভালো লাগছে যে হচ্ছে আলটিমেটলি আমি যেটাকে নিয়ে প্রথম আগ্রহ প্রকাশ করছিলাম বা স্বপ্ন দেখছিলাম, আলটিমেটলি আমি সেই দেশে আসছি। এবং ওখান থেকে আমার ডিগ্রি শেষ হয়েছে 2020 সালে। আর এর মাঝখানে হচ্ছে আমি ইন্টার্নশিপ করার জন্য জার্মানির আরেকটা ইউনিভার্সিটিতে, হচ্ছে টিউ বাগ একাডেমি তে ছিলাম আমি। তো ওখানে আমার মাস্টার থিসিস শেষ করার পরে 2020 সালে গ্রাজুয়েশন শেষ করি। তো এই হচ্ছে আমার মাস্টার্স এর পর্যন্ত আসার গল্প। তো এরপরে হচ্ছে বাংলাদেশের থেকে শুরু করে সারা পৃথিবীতেই একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল 2020 সালে, যে কোভিড যখন প্রথম আসে। তো ওই মুহূর্তটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে প্রথম কোভিড যখন আসে তখন সব জায়গায় খুব কড়াকড়ি ভাবে লকডাউন ছিল। ইউরোপের দেশগুলোতে আরো বেশি কঠোরতা ছিল, ঘর থেকে বের হওয়া যাইতো না। তারপর অসুস্থ হয়ে গেলে হসপিটালে জায়গা নাই, ওরকম একটা সিচুয়েশন প্রথম দিকে ছিল আর কি। তো মোটামুটি ওই কঠিন সময় পার করে তারপর দেশে যাওয়া, আবার ফিরে আসা। এরপর হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন শেষ করি, টেকনিক্যাল ইউনিভার্সিটি ডার্মস্টাড, ওখানেই হচ্ছে আমি রিসার্চার হিসাবে জয়েন করি। তো মোটামুটি ওখানে 1-1.5 বছর ছিলাম। তারপর হচ্ছে আমার নিজের যে ফিল্ড আমি বর্তমানে এখন কাজ করতেছি, ওই ফিল্ডে শুরুটা হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে প্রথমে শুরু হয়েছিল মাস্টার থিসিস দিয়ে। পরে এটা কন্টিনিউশন হইতে হইতে আমি হচ্ছে পর্তুগালে আছি, ইউনিভার্সিটি কোয়েম্ব্রাতে 1 বছর একটা ফেলোশিপে গেছিলাম। তো ওখানে আমি 1 বছর শেষ করে এরপরে আমার কাছে মনে হয়েছে মোটামুটি আমি তো রিসার্চের কাজের সাথে জড়িত আছি, তাহলে পিএইচডি কেন করতেছি না। তো এরপর হচ্ছে আমি মূলত হচ্ছে পিএইচডি প্রোগ্রামে আমার যে ইউনিভার্সিটি বর্তমানে আছি আমি, ইউনিভার্সিটি অফ লিয়েজে আসি। তো আর এই ক্ষেত্রে একটা বড় বিষয় ছিল হচ্ছে আমি যথারীতি যেটা আগেও বললাম যে ফান্ডিং একটা বড় বিষয়। যে কোনো স্টাডির ক্ষেত্রে যদি আমরা দেশের বাইরে করতে চাই, নিজেদের ওইরকম ক্যাপাসিটি না থাকে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার পূর্ববর্তী রিসার্চ ব্যাকগ্রাউন্ডের কারণে আমার যেটা হয়েছে, আমি খুব ভালো একটা স্কলারশিপ, যেটা মোটামুটি ইউরোপে বলা যায় হচ্ছে এটাই সর্বোচ্চ স্কলারশিপ বর্তমানে, যে মেরি কুরি ডক্টরাল স্কলারশিপ। তো এটা পাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সেই কারণে হচ্ছে লিয়েজ এবং পরবর্তীতে টাটা স্টিল হয়ে বর্তমানে এখন আমি লিয়েজে আছি, এই আর কি। আপনার এই ফেলোশিপটা সম্পর্কে যদি একটু বলতেন, ম্যারি কুরি মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ আপনি যেহেতু বললেন, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এইটার সম্পর্কে একটু বিস্তারিত বলতেন। অনেকে হয়তোবা জানেন না, আবার অনেকে হয়তোবা জানেন, বা জানলে হয়তো অল্প জানেন এরকম। এমনিতে ইউরোপে লেভেল অনুসারে আর কি, যদি মাস্টার্স প্রোগ্রামে কেউ আসে তাহলে হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, এটা হচ্ছে সবচেয়ে ভালো স্কলারশিপ। এটার একটা প্রোগ্রামের লিস্ট আছে, ওয়েবসাইটে পাওয়া যায় কোন কোন প্রোগ্রামে এই স্কলারশিপটা দেয়। তো মাস্টার্স প্রোগ্রামের জন্য ইরাসমাস মুন্ডাস হচ্ছে বেস্ট, যেখানে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে, অ্যাটলিস্ট 2টা দেশে স্টাডি করা লাগে, এবং হচ্ছে ভালো স্টাইপেন্ড দেয় মান্থলি, প্লাস হচ্ছে সকল খরচ তো ফ্রি আছে। আর পিএইচডির ক্ষেত্রে মূলত যেটা ফান্ডিং যেটা আসে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কোনো সরকারি এজেন্সি থেকে অথবা হচ্ছে ইউরোপিয়ান কমিশন থেকে ফান্ডিং আসে। তো ইউরোপিয়ান কমিশনের ফান্ডিং আসার বেশ কতগুলো প্রজেক্ট আছে। যেমন একটা প্রজেক্ট আগে ছিল যেটা হচ্ছে হরিজন 2020, যেটা বর্তমানে তো এখন 2020 না। তো ওই হরিজন এর আন্ডারেই হচ্ছে ইউরোপিয়ান কমিশন থেকে নানান ধরনের ফান্ডিং দেয়। এর মধ্যে হচ্ছে মেরি কুরি স্কলারশিপ যেটা, এটাও হচ্ছে ওইটার অধীনেই একটা প্রোগ্রাম। এটা পিএইচডি তেও দেয়, আবার হচ্ছে পোস্ট ডকের ক্ষেত্রেও দেয়। তো পিএইচডি এটা হচ্ছে আর্লি স্টেজ রিসার্চারদের জন্য। তো এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কোনো সেন্ট্রাল ওয়েবসাইট নাই যে এখানে যাই আমাকে আবেদন করা লাগবে। এটা হচ্ছে প্রজেক্ট বেস।
যখন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কোম্পানি মিলে একটা কনসোর্টিয়াম তৈরি করে, তারা ইউরোপিয়ান কমিশনে একটা প্রপোজাল লিখে, ওখান থেকে যখন ফান্ডিং আসে, এটা বিভিন্ন ক্যাটাগরি হয়ে আসে। এর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে এমএসসি, মেরি কুরি ডক্টরাল স্কলারশিপ। তো এটাতে যদি কেউ আবেদন করতে চায়, তাহলে হচ্ছে তার ওই প্রজেক্ট ধরে ধরে খুঁজে খুঁজে করতে হবে আর কি, সেন্ট্রাল কোনো ওয়েবসাইট নেই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার প্রোফাইলে দেখেছিলাম যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে আপনি অনেকটা অবদান রেখেছেন। তো আপনি যদি একটু বলতেন যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট আসলে কি, আর কিভাবে সাস্টেইনেবল ইনোভেশনে এটা কন্ট্রিবিউশন করছে, সে সম্পর্কে যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। আসলে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এক শব্দে বলা তো কঠিন। মোটামুটি এটা হচ্ছে আমাদের যে আগের যে ট্রেডিশনাল ধারণা ছিল, আমরা হচ্ছে যে কোনো একটা জিনিস আমরা উৎপাদন করতাম, ব্যবহার করতাম, তারপর হচ্ছে আমরা এটাকে ডিসপোজ, ফেলে দিতাম। তো আলটিমেটলি এটা যখন চলতে চলতে একটা সময় চলে আসলো, যখন আমরা নোটিস করা শুরু করলাম যে আসলে আমাদের চারপাশকে আমরা অনেক বেশি দূষিত করে ফেলছি, আমাদের হচ্ছে প্রচুর পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে, যেই কারণে হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং যার প্রভাব হচ্ছে ব্যাপক। তো সেই বিষয়গুলোকে কাউন্টার করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার কিয়োটো প্রোটোকল, যেটা বিভিন্ন গভর্নমেন্ট 50টার বেশি দেশ একমত হয় যে তাদের কার্বন ইমিশন কমানোর ব্যাপারে। তো এই বিষয়টা যখন শুরু হয়, যখন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় যে হচ্ছে আমাদের শুধু উন্নয়নই না, পাশে আমাদের পরিবেশেরও দেখাশোনা করতে হবে, তা না হলে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তো আবার এট দ্য সেম টাইম হচ্ছে ডেভেলপমেন্ট থেকে তো পিছনে থাকার কোনো সুযোগ নাই। তো এই দুইটা বিষয়কে যখন আমরা একসাথে করা শুরু করলাম, তখনই হচ্ছে সাস্টেইনেবল ইনোভেশন, সাস্টেইনেবল প্র্যাকটিস, এই শব্দগুলার প্রচুর প্রয়োগ এবং হচ্ছে চর্চা আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে বা হচ্ছে পাবলিক স্পেয়ার এবং পলিটিক্যাল স্পেয়ারও হওয়া শুরু হয়েছে। তো এইটার ক্ষেত্রেই আছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথোডোলজি বা টুল হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে আমাদেরকে লাইফ সাইকেল থিঙ্কিং, মানে হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়ের উপর খেয়াল না করে একটা প্রোডাক্ট বা হচ্ছে একটা সিস্টেমের সামগ্রিক সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে। এবং ওই মেথডোলজি ইউজ করেই হচ্ছে আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্টের বা হচ্ছে বিভিন্ন জিনিসের আলটিমেট এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট কত, সেটা বের করার চেষ্টা করি আর কি। যদি আপনি পরের স্লাইডে যান, তাহলে আমি আর একটু বলতে পারবো। তো আপনি এখানে যে বাম দিকের যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে মোটামুটি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট কিভাবে কাজ করে, এটা একটা স্কেমেটিক। সাধারণত আমরা যখন একটা ম্যানুফ্যাকচারিং বা একটা জিনিসের প্রোডাক্টের ব্যবহার শুরু করি, তখন আমরা শুরু করি হচ্ছে এক্সট্রাকশন থেকে, যেখান থেকে আমরা হচ্ছে রক মাইনিং করি, তারপরে এটা র মেটেরিয়াল প্রসেসিং হয়ে ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন হয়ে আমাদের কাছ পর্যন্ত চলে আসে। এরপর হচ্ছে এটা ডিসপোজাল, এন্ড অফ লাইফ, এটা রিসাইক্লিং হতে পারে। সরি, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, যা বলছিলাম, সরি আমার একটা কল আসছিল, দুঃখিত। তো তারপর হচ্ছে আমাদের এন্ড অফ লাইফ ডিসপোজাল হয়, এটা হচ্ছে এন্টায়ার লাইফ। তো আমরা যখন কোনো সিদ্ধান্ত নিব ভবিষ্যতে বা বর্তমানের, তখন হচ্ছে আমাদের শুধু একটা নির্দিষ্ট অবস্থার ক্ষেত্রে খেয়াল না করে পুরো এনভায়রনমেন্টাল যে প্রোডাক্টের যে লাইফ সাইকেল আছে পুরোটাকে বিবেচনায় নিয়ে কাজটা করা উচিত। তাহলে হচ্ছে এটা সঠিক ডিসিশন আসবে, কারণ কোনো কিছু একটা থেকে আরেকটা আলাদা না। যদি আপনাকে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, আমাদের দেশে হচ্ছে আপনার শহরের মধ্যে চড়ার জন্য দুই ধরনের বাহন আছে, তিন চাকার মধ্যে একটা হচ্ছে সিএনজি, আর একটা হচ্ছে অটো রিক্সা। এখন আপনি যদি দুইটার মধ্যে কল্পনা করেন, তাহলে হচ্ছে অটো রিক্সা খুবই ভালো, কারণ এটা থেকে কোনো কার্বন ইমিশন নাই, দূষণ নাই। এবার হচ্ছে সিএনজিতে প্রবলেম আছে, সিএনজিতে দূষণ আছে, এখানে হচ্ছে আপনার গ্যাস বার্ন করে কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয়, কার্বন মনোঅক্সাইড হয়, আর অন্যান্য জিনিস গ্যাস ইমিশন হয়। তো যদি আমরা এটাকে এই দুইটা জিনিসকে তুলনা করি, তাহলে নিঃসন্দেহে আমরা কোন অ্যানালাইসিস ছাড়াই বলতে পারি যে মোটামুটি হচ্ছে অটো রিক্সা হচ্ছে পরিবেশ বান্ধব, বলা যায় কি না? আপনার যদি কোনো অন্য ভাবনা থাকে সেটাও বলতে পারেন।
না না ভাই, অটোরিকশা পরিবেশ বান্ধব, কিন্তু এখনকার সময়ে মানে বাংলাদেশে একটু অটোরিকশা নিয়ে সমস্যা হচ্ছে, তো এটা আর কি ভাবতেছিলাম কি যে ধরনের আসলে সমস্যা হচ্ছে? কিছু কিছু অটোরিকশাতে হচ্ছে আপনার, কিছু না ম্যাক্সিমাম অটোরিকশাতে আসলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে, এবং আমাদের দেশে এখন আর কি অটোরিকশা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য আর কি সবাই বলছে আর কি। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলবো। কিন্তু এটা আমি ঠিক আছে, আপনার পয়েন্টটা ঠিক আছে যে হচ্ছে এখানে একটা রিস্ক আছে, রিস্ক অ্যাসেসমেন্ট একটু ভিন্ন জিনিস। কিন্তু আমরা পরিবেশের সাপেক্ষে যদি কল্পনা করি, এটা মোটামুটি পরিবেশ বান্ধব। এই কথা জি যে ভাইয়া, আমি যদি তা তো বুঝতে পারি আপনার কনসার্নটা হচ্ছে অন্য জায়গায়, যে এটা থেকে অ্যাক্সিডেন্ট হয়, জি সেফটি ইস্যু, কিন্তু পরিবেশের দিক থেকে ঠিক আছে। জি আপনি কি ভাইয়া, বলেন? তা তো হুম? জি ভাইয়া, অবশ্যই। অবশ্যই ঠিক আছে, কারণ হচ্ছে কি, আমরা আমি যে দুইটার কল্পনার কথা বললাম, সিএনজি এবং অটোরিকশা, এটা আমরা খুবই একটা নির্দিষ্ট ফেজের দিকে লক্ষ্য করতেছি। কারণ আমরা অটোরিকশা এবং সিএনজি শুধু ইউজ ফেজ, যখন এটা ব্যবহার হচ্ছে আমাদের শহরে যাত্রী পরিবহনের ক্ষেত্রে, তখন আমরা শুধু দেখতেছি এবং মোটামুটি একটা কনক্লুশনে আমরা চলে আসলাম যে হচ্ছে সিএনজির চাইতে অটোরিকশা পরিবেশ বান্ধব, কিন্তু এটার অন্যান্য সমস্যা আছে। যেহেতু আমরা পরিবেশ জি নিয়ে কথা বলতেছি, তাহলে মোটামুটি পরিবেশ বান্ধব। কিন্তু এই জিনিসটাই আপনি যদি লাইফ সাইকেল ধরে চিন্তা করেন, তাহলে হয়তো এত সহজে বলা যাবে না। কারণ হচ্ছে যখন অটোরিকশা ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়, ওই ইলেকট্রিসিটি তো আমরা আহ, কিভাবে পাই? আমাদের দেশে ইলেকট্রিসিটি তৈরি করা হয় হচ্ছে ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে ডিজেল, হেভি ফুয়েল, এখন বর্তমানে হচ্ছে কোল বেস পাওয়ার প্ল্যান্ট আছে, তাই না? তাহলে আপনি যদি আপনার চিন্তাটাকে একটা সিঙ্গেল ফেজ ইউজ ফেজে না রেখে পুরো লাইফ সাইকেলে কল্পনা করা শুরু করেন, তাহলে প্রথমে যেটা আসবে, ইলেকট্রিসিটি কোত্থেকে আসলো? ইলেকট্রিসিটি আসতে হচ্ছে আমাদের ফসিল ফুয়েল বার্ন করে। তাহলে আমি যে বললাম এটা হচ্ছে পরিবেশ বান্ধব, এখানেই আমার প্রথম ধাক্কাটা আসবে। কারণ ইলেকট্রিসিটি তো আমরা রিনিউয়েবল সোর্স থেকে নেই নাই, বিশেষ করে আমাদের দেশে। তাহলে এটা শহরে হয়তো কার্বন ডাই অক্সাইড ইমিশন করতেছে না, কিন্তু এটার আপস্ট্রিম যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেখানে কিন্তু ঠিকই কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে। তাহলে আপনি যদি আপনার চিন্তাটা লাইফ সাইকেল নিয়ে যান, তাহলে হচ্ছে সিদ্ধান্তটা এত সহজে নেওয়া যাবে না। এখন কিন্তু বলা একটু মুশকিল আসলে হচ্ছে দুইটা কি ভালো কি না। তারপরে যদি আরেকটু পিছনে যান, শুধু ফুয়েল কনজাম্পশন ছাড়া আমরা যে র মেটেরিয়াল ইউজ করি, ব্যাটারি চালিত যে অটো রিক্সা, এটাতে প্রচুর ব্যাটারি ইউজ করা হয় এবং এদের লাইফ টাইম খুব বেশি না, হয়তো কম 1.5 থেকে 2 বছর ম্যাক্সিমাম। আমি জানি না এক্স্যাক্টলি, আমি অনুমান করতেছি। তো যদি আপনি চিন্তা করেন যে আমরা যে ব্যাটারি চালাচ্ছি, তো ব্যাটারির যে র মেটেরিয়াল, এটার জন্য যে মাইনিং করা লাগতেছে, এটা প্রসেসিং করা লাগতেছে, তারপরে হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে অটো রিক্সার, এটার হচ্ছে লাইফ টাইম কম সিএনজির তুলনায়। সিএনজি একটু লম্বা সময় সার্ভাইভ করতে পারে। তাহলে হচ্ছে আমাদের কি করতেছি, আমরা মেটাল ইউজ করতেছি না, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে এটা স্টিলের। তাহলে দেখেন, যখন আমরা লাইফ সাইকেলে চিন্তা করতে গেলাম, প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে কারণে আমরা ভাবছি যে এটা হচ্ছে পরিবেশ বান্ধব, সেটার প্রথম ধাক্কাটাই হচ্ছে ইলেকট্রিসিটি তো আমাদের ন্যাচারাল গ্যাস বা হচ্ছে ফসিল ফুয়েল থেকে আসতেছে, আলটিমেটলি এটাও ফসিল ফুয়েল বার্ন করতেছে। তারপর হচ্ছে রিসোর্সের দিক থেকে বিবেচনা করলে, যেহেতু এটা লাইফ টাইম কম, এটা হচ্ছে অনেক বেশি রিসোর্স ইউজ করতেছে। তারপর হচ্ছে সিএনজির তুলনায় অটোরিকশাতে ব্যাটারির পরিমাণ বেশি, যেটা হচ্ছে নতুন আরেকটা সমস্যা। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, যারা হচ্ছে এই ধরনের ক্রিটিক্যাল র মেটেরিয়াল, লিথিয়াম, তারপর হচ্ছে আরো কিছু মেটেরিয়াল আছে, নিউডিমিয়াম, যেগুলো হচ্ছে ম্যাগনেটের মধ্যে ইউজ করা হয়। এগুলো ক্রিটিক্যাল র মেটেরিয়াল বলি আমরা এই কারণে যে এটা নির্দিষ্ট কিছু দেশ থেকে আসে এবং এটার এত অ্যাভেলেবেল না। ফলে আপনার যখন আপনি প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল র মেটেরিয়াল ইউজ করা শুরু করবেন, তখন একটা প্রবলেম তৈরি হয়ে যাবে যে আলটিমেটলি আমার এই সাপ্লাইটা থাকবে কিনা। যেমন বর্তমানে হচ্ছে ইউএস এর সাথে চায়নার একটা ট্রেড ওয়ার চলতেছে। চাইনিজরা কি করছে, এরা হচ্ছে এদের যে রেয়ার আর্থ এলিমেন্ট, এটা সাপ্লাই বন্ধ করে দিছে। এটা জি আমাদের ভাইয়া, ক্ষেত্রে হয়তো এত বড় বিষয় না, কিন্তু বড় বড় দেশের ক্ষেত্রে এটা বড় বিষয়। এটা বড় তার মানে বিষয়। হ্যাঁ, বড় বিষয় না? তাহলে এখন এই সবগুলা বিষয় যখন আপনি বিবেচনা করা শুরু করবেন, তখন আপনার যে সহজ কনক্লুশনটা ছিল
এটা অনেক বেশি জটিল হয়ে যাবে। তখন মনে হবে প্রপার স্টাডি ছাড়া এটা বলা সম্ভব না আসলে সিএনজি ভালো না অটোরিকশা ভালো। এতক্ষণ আমি আপনাকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে হচ্ছে আপনার মাধ্যমে যারা শুনতেছে সবাইকেই যে লাইফ সাইকেল থিঙ্কিংটা আসলে কেমন, শুধু একটা নির্দিষ্ট জায়গায় না, পুরো বিষয়টা কল্পনা করে। এবং এটা যদি আরেকটু কন্টিনিউ করি, আমরা যখন অটোরিকশা অথবা হচ্ছে সিএনজি ব্যবহার করা শেষ করে ফেলবো, হ্যাঁ, তো তারপর এখান থেকে যে ব্যাটারির যে বর্জ্য তৈরি হবে, ওয়েস্ট তৈরি হবে, আমাদের দেশে কিন্তু হচ্ছে এই লিথিয়াম আয়ন ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি এগুলোর এরকম রিসাইক্লিং এর ভালো ফেসিলিটি নাই, এবং হচ্ছে এটা যত্রতত্র ফেলে দেওয়া হয়, এবং কিছু মানুষ হচ্ছে এটা ম্যানুয়ালি রিসাইক্লিং করার চেষ্টা করে, যেটা হচ্ছে পরিবেশের জন্য আরো বেশি মারাত্মক, তার নিজের স্বাস্থ্যের জন্যও, এবং হচ্ছে যেই প্রক্রিয়া এটা করা হয় ওই প্রক্রিয়ার কারণেও। তাহলে হচ্ছে আমরা যদি শুধু ব্যবহারের আগের অংশ এবং পরের অংশ দেখি, তাহলে কিন্তু এখন অনেকগুলা ফ্যাক্টর আছে যেগুলা চিন্তা করা লাগবে আর কি, যদি সিদ্ধান্তটা নিতে চায়। তো লাইফ সাইকেল অ্যাসেসমেন্টটা হচ্ছে মূলত এইটাই, যে আমরা যখন একটা প্রোডাক্টের কার্বন ইমিশন না, শুধু যে কোনো এনভায়রনমেন্টাল পারফরমেন্স এর মধ্যে ক্লাইমেট চেঞ্জ, অ্যাসিডিফিকেশন, ইউট্রোফিকেশন, রিসোর্স ইউজ, তারপরে হচ্ছে আমরা ফসিল রিসোর্স কি পরিমাণে ইউজ করলাম, হিউম্যান হেলথ, যখন আমরা এই সমস্ত এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেমন এটা বিবেচনা করতে যাব, তখন হচ্ছে আমরা পুরো লাইফ সাইকেলটাকে বিবেচনায় করব। কারণ হচ্ছে একটা থেকে আরেকটা আলাদা না, একটা অংশ হয়তো কেউ ভালো পারফর্ম করতে পারে, কিন্তু আরেকটা অংশে যায় এসে খারাপ করতে পারে। তো এইটাই হচ্ছে মূলত লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে আমরা পুরো লাইফ সাইকেলকে বিবেচনায় নিয়ে এটা সিদ্ধান্ত আসি যে এটার কার্বন ফুটপ্রিন্ট কত বা এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট কত আর কি, চেষ্টা কতটুকু বলা যায় আর কি। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া, বাংলাদেশে তো অনেক ধরনের মানে লোডশেডিং হচ্ছে, অনেক জায়গায় অনেক লোডশেডিং হচ্ছে, তো এই লাইফ সাইকেলের থ্রু কি লোডশেডিং কি কমানো সম্ভব? লাইফ সাইকেলের থ্রু লোডশেডিং কমানো সম্ভব না। লোডশেডিং কমানোর জন্য প্রথম যেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি লাগবে, যেটা আমাদের দেশে অলরেডি আছে, অলরেডি ওভার ক্যাপাসিটি, আমাদের ডিমান্ডের চেয়ে ক্যাপাসিটি বেশি আছে। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের সবগুলা পাওয়ার প্ল্যান্ট আমরা একসাথে অপারেশনাল করতে পারি না। এটা পারি না কারণ হচ্ছে হয়তো ম্যাক্সিমামই তো ফসিল বেসড, তো এটা হচ্ছে যে ফুয়েল, কোল হোক অথবা ন্যাচারাল গ্যাস হোক, এটার ইম্পোর্টের যে খরচ, আমাদের ইকোনমিক যে সিচুয়েশন, ম্যাক্রো ইকোনমিক পজিশনের কারণে এটা হয়তো গভর্নমেন্ট ফুল স্কেল করতে পারে না। তবে লাইফ সাইকেল থিঙ্কিং এর মাধ্যমে যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমরা আমাদের সিস্টেমটাকে অপটিমাইজ করতে পারি। যেমন আমাদের দেশে আপনার ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের কোনো অপশন নেই। যেমন আমরা রাতের বেলা যখন হচ্ছে আমাদের সবগুলো লাইট প্রত্যেক বাসায় জ্বলে, ফ্যান চলে বা এসি এয়ার কন্ডিশন চলে, বা হচ্ছে রান্না বান্নার কাজ চলে, ওইটা হচ্ছে আমাদের দেশের একটা পিক মুভমেন্ট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লোডশেডিং ওই সময়টাতেই বেশি হয়, কারণ হচ্ছে ওই সময় হঠাৎ করে ডিমান্ড অনেক বেশি বেড়ে যায় আর আমাদের প্রোডাকশন সেটাকে ম্যাচ আপ করতে পারে না। তো এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট। এটার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যারা ব্যবহার করবে তাদেরকে বিভিন্ন অফার দিবেন, যে হচ্ছে তারা যদি পিক আওয়ারে চাইতে তাদের প্রয়োজনটা অফ পিক আওয়ারে নিয়ে যায়, তাহলে হচ্ছে তাদেরকে কিছু ইনসেন্টিভ দেওয়া হবে, যেটা ম্যাক্সিমাম ইউরোপিয়ান দেশে করা হয়। যখন পিক আওয়ার থাকে তখন আপনি 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে যেই খরচ, অফ পিক আওয়ারে সেম ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে বিল অনেক কম। মানে মিটারগুলো হচ্ছে স্মার্ট মিটার, এটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় ইলেকট্রিসিটির প্রাইস নির্ধারণ করে। যদি আমাদের দেশে এই কাজটা করা যায় তাহলে যেটা হবে, আর আপনার রান্না করার দরকার, রান্না আপনি আসলে বিকালবেলা করলেও হয়ে যায়, যেহেতু আপনি যখন জানবেন যে আমার সন্ধ্যার পরে গেলে প্রতি ইউনিটে অনেক বেশি ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগবে, তখন আপনি আপনার রান্নার কাজটা হয়তো বিকালে করে ফেরার প্ল্যান করতে পারেন। অথবা হচ্ছে ওয়াশিং মেশিন দিনের বেলা ব্যবহার করতে পারেন যখন হচ্ছে লোড কম থাকে। তো এইভাবে হচ্ছে যদি স্মার্ট মিটার ব্যবহার করে, ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের আরো অনেক প্রসেস আছে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম, এভাবে যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের পিক আওয়ারের যে লোড এটাকে অনেকটা মিনিমাইজ করা সম্ভব, এটা অন্য দিকে নিয়ে যাওয়া সম্ভব।
অন্য সময়ে যদি ডিমান্ডটাকে ট্রান্সফার করা যায় তাহলে ওই সময়ে লুট কমলো। এবং এটার ক্ষেত্রে আমাদের যে বিল বাঁচলো সেটা না, এবং আমরা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাইলাম সেটাও না, তার চেয়ে আরো এনভায়রনমেন্টাল একটা বেনিফিট যেটা আসবে সেটা হচ্ছে ওই যে পিক আওয়ারে অল্প সময়ের জন্য হঠাৎ করে ডিমান্ড অনেক বেড়ে যায়, ওই ডিমান্ড ফিল আপ করার জন্য আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার সেটা করা লাগবে না। তো এটা হচ্ছে পরিবেশের দিক থেকে একটা অ্যাডভান্টেজ, ব্যবহারের দিক থেকে অবশ্যই আছে। তো আমাদের দেশে এখনো হয়তো ওইভাবে যারা আছেন তারা হয়তো চিন্তা করে না যে হচ্ছে আমাদের শুধু সাপ্লাই সাইড না, আমাদের ডিমান্ড সাইডও ম্যানেজমেন্ট করা দরকার হচ্ছে লোডকে কন্ট্রোল করার জন্য এবং লোডশেডিং কে পরিহার করার জন্য। জি জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনি মানে বিগেস্ট চ্যালেঞ্জ বলে কি মনে করতেছেন, মানে কি কি হইতে পারে আর কি? আমাদের দেশে তো হচ্ছে এখনো ওই বিষয়টা ওইরকম পরিচিতই না। তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জ তো পরে আসবে, আগে হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের কাছে বিষয়টাকে পরিচয় করাইতে হবে যে হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাথোডোলজি যার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের কার্বন ফুটপ্রিন্ট বের করতে পারি, এবং এটা দরকার। এটা এই কারণে দরকার, শুধু এই কারণে না যে আমরা আমাদের পরিবেশকে ভালো রাখবো, এটার সাথে আরো কিছু লিগ্যাল বাইন্ডিংও সামনের দিনে তৈরি হবে। যেমন ইউরোপে আপনারা হয়তো জানবেন যে একটা গোল আছে, সেটা হচ্ছে কার্বন নিউট্রাল গোল। মানে আলটিমেটলি তো কার্বন ইমিশন জিরো হবে না, কিন্তু আমরা নিউট্রাল করার চেষ্টা করব। মানে যেই পরিমাণ আমরা ইমিশন করতেছি ঠিক একই পরিমাণ আমরা আবার অ্যাটমসফিয়ার থেকে অ্যাবজর্ব করে ফেলবো, বা হচ্ছে আপটেক করার বিভিন্ন মেকানিজম আছে সেটা করা হবে আর যাতে এটার আলটিমেট ইমিশনটা নিউট্রাল থাকে। তো নেট জিরো করার যে প্ল্যানিং বর্তমানে সারা ওয়ার্ল্ডেই চলতেছে, এর মধ্যে ইউরোপ হচ্ছে এটাকে খুব লিড দিচ্ছে আর কি। তো আলটিমেটলি আমাদের এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এই বিষয়গুলো আমাদের ইউনিভার্সিটি পর্যায়ে অবশ্যই পড়ানো দরকার, কারণ হচ্ছে আমাদের একটা বড় সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর। তো গার্মেন্ট সেক্টরে আমরা যদি ইউরোপের পণ্য রপ্তানি করতে চাই তাহলে এখন থেকেই কিন্তু হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের প্রোডাক্টের কার্বন ফুটপ্রিন্ট কত সেটা আমাদেরকে ডিসক্লোজ করতে হবে। এখন থেকে যদি প্রিপারেশন না নেয়, যখন এটা আলটিমেটলি হঠাৎ করে এটাকে কম্পালসারি করে দিবে 2027 সাল বা 30 সালের মধ্যে, তখন কিন্তু হঠাৎ করে আমরা একটা বিপাকে পড়ে যাব। তো এই জন্য হচ্ছে সরকারের উচিত বা হচ্ছে যারা ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছে তাদের উচিত হচ্ছে এই বিষয়টাকে আমাদের কারিকুলামের মধ্যে নিয়ে আসা, এটা সম্পর্কে জানানো, এবং আলটিমেটলি আমরা যত জানবো তত এটার প্রতি আমাদের সচেতনতা তৈরি হবে। একসময় হচ্ছে যারা এখন স্টুডেন্ট আছে এরাই হচ্ছে বিভিন্ন কোম্পানিতে দায়িত্বশীল পজিশনে থাকবে, তখন তারা হচ্ছে তাদের কোম্পানির মালিক বা হচ্ছে যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে গাইডলাইন দিতে পারবে যে হচ্ছে আমাদের এই বিষয়টা নিয়েও কাজ করা দরকার, সামনের দিনে এটা আমাদের করাই লাগবে। জি আমি হ্যাঁ যদি আরেকটু বলি আর কি, যেহেতু আপনাদের মাধ্যমে আরো অনেকেই কথাগুলো শুনবে যে অ্যাসেসমেন্টটা কিভাবে কাজ করে। তা আমি ডান দিকে যে ফিগারটা আপনারা দেখতেছেন আর কি, এটা হচ্ছে মোটামুটি আমরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্টে যেই যে বিষয়গুলা হচ্ছে বিবেচনায় নেই, ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন, প্রোডাক্ট ইউজ, ডিসপোজাল। তো এটা হচ্ছে এই অ্যাসেসমেন্টটা হচ্ছে পুরোপুরি ডাটা নির্ভর। এটার জন্য প্রচুর পরিমাণ ডাটা আপনাকে ইনপুট দিতে হবে, যেমন এনার্জি কনজাম্পশন, র মেটেরিয়াল, ওয়াটার, তারপর হচ্ছে আরো অন্যান্য যে রিসোর্স আপনার পুরো সিস্টেমে ব্যবহার হয় সেগুলা, প্লাস হচ্ছে এটা থেকে কি বের হয় আউটপুট হিসেবে, ইমিশন, প্রোডাক্ট, কো প্রোডাক্ট, ওয়েস্ট, এগুলোর আবার কিভাবে ম্যানেজমেন্ট করা হয়, এই বিষয়গুলো হচ্ছে বিবেচনায় নিতে হয় আর কি। তো এই দুটো বিষয় হচ্ছে এই স্লাইডে দেখতেছেন। যদি এটা রেজাল্ট গুলো কিভাবে হয় এটা যদি বলতে যায় তাহলে পরের স্লাইডটা গেলে দেখবেন। এটা হচ্ছে এখানে একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের রেজাল্ট দেওয়া আছে, আমি এটা একটা আর্টিকেল থেকে নিয়েছি, এখানে নাম দেওয়া আছে, কেউ চাইলে পুরোপুরি পড়তে পারবে। এখানে প্রথম যে ফিগারটা বাম দিকের সেটা হচ্ছে কম্পারিজন অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ফর ভেরিয়াস ইম্প্যাক্ট ক্যাটাগরি ফর সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিক, পেপার এন্ড কটন গ্রোসারি ব্যাগ।
আমরা যে ব্যাগগুলো ব্যবহার করি গ্রোসারির জন্য হচ্ছে প্লাস্টিকের, পেপার এবং হচ্ছে কটন, 3 ধরনের ব্যাগের মধ্যে কম্পারিজন করা হয়েছে। তো সাধারণত প্লাস্টিক বললে আমাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা কাজ করে, মানে প্লাস্টিক মনে হয় হচ্ছে সকল সমস্যার মূল, এটাই হচ্ছে সব ইবিল। তো আসলে এরকম লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট না করলে আলটিমেটলি কনক্লুশনে আসা খুব কঠিন। তো এখানকার যে রেজাল্ট এটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে পেপার। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হচ্ছে পেপারের, এবং প্রথমটাই হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এখানে অনেকগুলো ইম্প্যাক্ট ক্যাটাগরি আছে, এর মধ্যে দ্বিতীয়টা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর। তো যেহেতু আমরা এটা নিয়ে বেশি আলোচনা করতেছি, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রেও হচ্ছে পেপার সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে কটন এবং সরি প্লাস্টিক, তারপরে হচ্ছে কটন, যেটা হচ্ছে সবচেয়ে কম হচ্ছে কটনের। তাহলে এই পেপারের কেন বেশি, এটা একটা প্রশ্ন জাগবে না? এটার জন্য হচ্ছে যদি পেপারের আরো ডিটেইলস অ্যানালাইসিস করা হয়, এটার ছবিটা, এটার রেজাল্টটা ডান পাশে আছে, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম পেপারের ইম্প্যাক্ট আসছে হচ্ছে প্রোডাকশন থেকে, ম্যানুফ্যাকচারিং থেকে। ইউজ এবং ট্রান্সপোর্টেশনে তেমন কিছু না, মূলত হচ্ছে প্রোডাকশনে এটার প্রচুর পরিমাণে কেমিক্যাল আমরা ইউজ করি, এনার্জি ইউজ করি, যে কারণে হচ্ছে পেপারের এটা বেশি। তাহলে মোটামুটি হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের রেজাল্ট গুলো এইভাবে আমরা হচ্ছে উপস্থাপন করি। যদি আমরা কয়েকটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করি, ওগুলো সব ডাটা নিয়ে তারপরে অ্যাসেসমেন্ট করে আমরা রেজাল্ট তৈরি করি। এবং যখন একটা জিনিসের খুব বেশি হয় তখন এটাকে আবার ডিটেইলস অ্যানালাইসিস করা হয় যে কেন এটাতে বেশি। তখন হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং এ কত, এক্সট্রাকশনে কত, ট্রান্সপোর্টেশনে কত, সবগুলা ডিটেইলস দেখলে তখন আমরা বুঝতে পারি আসলে আলটিমেটলি আমরা যদি এটাকে কমাইতে চাই তাহলে আমাদের ফোকাস করা উচিত কোন জায়গাটায়। তো এই দুইটা ফিগার থেকে কিন্তু বোঝা যাচ্ছে যদি আমরা পেপারের ব্যাগের যে ইম্প্যাক্ট এটা যদি কমাইতে চাই তাহলে আমাদের মূল ফোকাস হওয়া উচিত হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন, যেহেতু ওখান থেকেই ম্যাক্সিমাম ইম্প্যাক্টটা আসতেছে। জাস্ট এটা আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, যেহেতু এতক্ষণ বললাম লাইফ সাইকেল কি, এটা রেজাল্ট গুলো আমরা কিভাবে এক্সপ্লেন করি, মোটামুটি এইভাবেই আর কি আমরা এক্সপ্রেস করি। জি, অনেক ধন্যবাদ। আমরা কি নেক্সট স্লাইডে যাব? নেক্সট স্লাইডে আর তেমন কিছু নাই, যেতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আপনি তো অনেক রিসার্চ করলেন, তো মানে আপনার কাছে কোন রিসার্চটা খুব ইন্টারেস্টিং লাগছে, বা হচ্ছে যখন আপনি করতেছিলেন মনে হচ্ছিল যে না আমি একটা ড্রিমে একটা কাজ করতেছি এরকম, বা অনেক আগে থেকে আপনার ইচ্ছা ছিল যে এরকম একটা কাজ নিয়ে আপনি রিসার্চ করবেন, তো সেটা সম্পর্কে যদি একটু বলতেন বা আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন তাহলে তো আমরা ভালো ফিল করতাম। সত্যি কথা বলতে আমার লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করার কোনো ড্রিম ছিল না। আমি এটা জানতামই না, এটা যে এক্সিস্ট করে এটাই আমি জানতাম না। যখন আমি প্রথম ফ্রান্সে আসি তখন এটা আমার ক্লাসরুমের পাঠ্যসূচিতে ছিল, একটা কোর্স ছিল আমাদের লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, এবং আমার মাস্টার্সের স্টাডির স্পেশালাইজেশন হচ্ছে রিসাইক্লিং এর উপরে, মেটেরিয়াল রিসাইক্লিং। তো ওখানে একটা টপিক ছিল লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যেটা প্রথম আমি শুনি আর কি। তো সেই দিক থেকে আমার লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে আগে থেকে কোনো জানাশোনা ছিল না, এটার প্রতি কোনো আগ্রহ ছিল না। যখন আমি এখানে আসি তখন দেখতেছি মানুষ এটা নিয়ে কাজ করতেছে, এবং ওই সময়টাতে এটা প্রচন্ড হাইপ ছিল, কারণ ইউরোপিয়ান কমিশন থেকে প্রচুর এনভায়রনমেন্টাল রেগুলেশন তৈরি হচ্ছে কার্বন ইমিশন কমানোর জন্য। বর্তমানে এখনো আছে, এখনো এটার প্রচুর কাজ হচ্ছে, প্রচুর চাহিদা আছে, সামনেও থাকবে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা নিয়ে একটা কাজ করা যায়। তো প্রথমে আমি ইন্টার্নশিপ শুরু করি এই টপিকের উপরে, হচ্ছে ফ্রান্সে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। একটা হচ্ছে একটা ইমার্জিং প্রোডাক্ট, সিনথেটিক ট্যাল্ক, একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ওই ইউনিভার্সিটি বর্দুর ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, পরে এটা কমার্শিয়ালাইজ করা হয়েছে। তো এখন এটা ওনাদের চিন্তা ছিল যে এটা এনভায়রনমেন্টাল পারফরমেন্স কেমন, এটার সাথে ন্যাচারাল টেল্ক এর কম্পারিজন করার জন্য একটা কেস স্টাডি ছিল। তো আমি ওইটা দিয়ে প্রথম শুরু করছি। আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আসলে এখান থেকে যে ইনফরমেশন পাওয়া যায় এটা পলিসি মেকিং এ হেল্প করে, এবং লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট হচ্ছে একটা পলিসি সাপোর্ট টুল, যেটা দিয়ে হচ্ছে বড় বড় ডিসিশন হচ্ছে অর্গানাইজেশন লেভেলে, ইনস্টিটিউট, কোম্পানি, এমনকি স্টেট লেভেলে হচ্ছে এটা সাপোর্ট দেয় যে আসলে আমাদের স্টেট পলিসি কি হওয়া উচিত। কোম্পানিতে আপনি যদি কাজ করেন
যদি আপনি এটা এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইমপ্রুভ করতে চান, তাহলে কোন কোন জায়গায় ফোকাস করা উচিত। তো এটা পলিসি সাপোর্ট টুল হিসেবে কাজ করার কারণে আমার এই বিষয়টা খুব ভালো লাগছে, যে আমার মনে হয়েছে যদি আমি এই ফিল্ডে কাজ করি তাহলে খুব ভালো জায়গায় হচ্ছে অবদান রাখার সুযোগ আছে। তো সেই কারণে আমি যখন প্রথম ইন্টার্নশিপ করি, এরপরে আর হচ্ছে অন্য কোনো দিকে সুইচ করি নাই, মোটামুটি এই বিষয়টা নিয়ে আমি কন্টিনিউ করছি আর কি। জি ভাই, অনেক ধন্যবাদ ভাই। আসলে সাস্টেইনেবল ইনোভেশন ইন্ডাস্ট্রিজ যেমন স্টিল আর ম্যাটেরিয়াল সায়েন্স, এটার ফিউচারটা আপনি কেমন করে দেখছেন? আসলে ফিউচার বলতে এটা হচ্ছে আমাদের টার্গেট, আমাদেরকে সাস্টেইনেবল হওয়াই লাগবে। তো আমরা অলরেডি যা করে ফেলেছি এটা আর কন্টিনিউ করে দেওয়া যাবে না। তো এক্ষেত্রে শুধু আমাদের যেটা কাজ, যারা আমরা কাজ করি, গবেষণা করি, আমাদের কাজ হচ্ছে এই গবেষণাকে আগায় নেওয়া যাওয়া। এবং শুধু তো আমাদের আকাঙ্ক্ষাতেই হবে না, এখানে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্টের পলিসিগত বিষয় আছে। তো এজ এ রিসার্চার হিসেবে আমি মনে করি আমরা আমাদের যে কাজটা সেটা যদি আমরা প্রপারলি করতে পারি এবং এই খাতে গভর্নমেন্ট থেকে যদি নীতিগত পলিসিগত সহায়তা থাকে, খুব শীঘ্রই আমরা আমাদের যে টার্গেট, যেটা হচ্ছে বর্তমান যে টার্গেট চলছে যে আমরা কার্বন নিউট্রাল হইতে চাই, এটা অ্যাচিভ করা সম্ভব। এই ক্ষেত্রে শুধু গবেষকদের কমিটমেন্টই না, পলিটিক্যাল কমিটমেন্টও দরকার। আপনারা হয়তো প্রায় সময় শুনবেন যে কপ সম্মেলনে সবাই আসে, খুব বড় বড় বক্তৃতা দেয়, কিন্তু আলটিমেটলি কোনো কমিটমেন্ট ছাড়াই ওই সম্মেলনগুলো শেষ হয়ে যায়। আর আমরা বাংলাদেশিরা কিন্তু হচ্ছে ইমিশনের দিক থেকে খুবই সামান্যই অবদান রাখি, কিন্তু সাফারিং এর দিক থেকে আমরা সবার আগে, এবং আমাদের সাফারিংটা অনেক বেশি। আমাদের যে কন্ট্রিবিউশন, এটার তুলনায় আমাদের সাফারিং অনেক বেশি, এবং এটা মোটামুটি একটা আনজাস্ট সিস্টেম। যারা দূষণের সাথে জড়িত তাদের এখানে কোনো কমিটমেন্ট নাই, যদিও অনেক সময় অনেক কথা তারা বলে, কিন্তু আলটিমেটলি তো নাই। তো সেই দিক থেকে আমি মনে করি আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে আমরা কি করতে চাই। আমাদের দেশের, আমাদের শিল্পের এখন থেকেই হচ্ছে শুরু করা উচিত। যে কোনো একটা কাজ শুরুতে যতটা ব্যবস্থা নেওয়া যায়, আপনি একটা ফ্যাক্টরি করে ফেললে তারপরে ওইটাতে ইমপ্রুভমেন্ট করা, ওইটাকে অ্যাডজাস্ট করা, মডিফাই করা অনেক কঠিন কাজ। তো এখন যেহেতু আমাদের গ্রো এর সময়, তো আমাদের যারা ব্যবসায়ী আছে, যারা এই সেক্টরে কাজ করে, গবেষণা করতেছে বা করবে, তো তারা যদি সবাই সম্মিলিতভাবে এই বিষয়টাকে আমরা আগায় নিই, তাহলে আমাদের দেশের ক্ষেত্রে ভালো হবে। আলটিমেটলি হচ্ছে গ্লোবালি এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, মানে আমাদের মতন স্টুডেন্ট যারা আছেন বা হচ্ছে যারা রিসার্চ করতে আগ্রহী, তাদের জন্য আপনি যদি কিছু অ্যাডভাইস দিতেন কিভাবে তাদের ক্যারিয়ারটা রিসার্চে গ্রো করা যায়, বেসিক্যালি সাস্টেনেবল রিসার্চে। এখন আপনাদের মতো যারা, আপনাদের সম্পর্কে বলেন, তাহলে আমি বুঝবো আপনারা কারা। আমি আপনাকে পার্সোনালি তো অবশ্যই চিনি, মানে হচ্ছে আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়ে বলতেছি আর কি, তাহলে হচ্ছে আমার বলতে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইনস্টিটিউটে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বুটেক্সে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং সাইডে আছেন, আবার কিছু আছেন যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। তারপরে আমি হচ্ছে মূলত বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা সয়েল ডিপার্টমেন্টে আছেন, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে আছেন, তারপরে হচ্ছে আরো কিছু কিছু ডিপার্টমেন্টের আসলে আছেন। অনেক অনেক বড় একটা কমিউনিটি হয়ে গেছে আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইনস্টিটিউট আসলে, মাশাআল্লাহ। সো ভাই, আপনি যদি সবার উদ্দেশ্যে একটা অ্যাডভাইস যদি দিতেন। সবার উদ্দেশ্যে যদি বলি, সেটা হচ্ছে যদি কেউ বাইরে পড়াশোনা করার স্বপ্ন দেখে বা হচ্ছে গবেষক হইতে চায়, অবশ্যই তাকে গবেষণার সাথে জড়িত হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। এখন আমাদের দেশে নানান সমস্যা আছে, ফ্যাসিলিটি নাই, আছে, এক্সকিউজ দিলে তো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু তারপরেও আগে যেতে হবে। যেহেতু আপনারা সবাই দেশে আছেন, চাইলেই এখন তো হঠাৎ করে আসা সম্ভব না। দেশে যেখানে আছেন, আপনাদের যেই জায়গায় যে যতটুকু স্কোপ আছে সবটার ইউটিলাইজেশন করা লাগবে। ইউনিভার্সিটিতে হচ্ছে টিচারদের সাথে যোগাযোগ করতে পারেন যারা মোটামুটি গবেষণায় অ্যাক্টিভ। আমাদের দেশে সকল টিচাররা তো ওইভাবে গবেষণার সাথে ইনভলভ থাকে না। অনেক টিচার আছে খুবই ডেডিকেটেড, যারা সবসময় গবেষণা নিয়ে থাকতেই পছন্দ করে। তো এরকম যারা কাজ করে দেশে অলরেডি, আপনাদের ডিপার্টমেন্টে ওই স্যারদের সাথে কাজ করা শুরু করতে পারেন।
এটা মাস্টার থিসিস অথবা ব্যাচেলার থিসিস হইতে হবে এমন না, মানে পাশাপাশি অন্য আরেকজন স্টুডেন্টের বিভিন্ন কাজে হেল্প করেও এটা শুরু করা যেতে পারে আর কি, আগ্রহ তৈরি করার জন্য। তো ধীরে ধীরে হচ্ছে আপনি যখন নিজে ব্যাচেলার থিসিস অথবা যারা মাস্টার্সে আছে মাস্টার থিসিস করবে, তখন তার অলরেডি কিন্তু একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে তার কাজে হেল্প করবে এবং দ্রুত আগায় নিতে সাহায্য করবে। আর এর বাইরে হচ্ছে যদি সম্ভব হয় বিভিন্ন আপনি আপনাদের ডিপার্টমেন্টের যারা সিনিয়র আছে, যারা অলরেডি দেশের বাইরে পড়াশোনা করতেছে, তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, বা কোনোভাবে যদি তাদের বিভিন্ন রিসার্চ কাজের সাথে ইনভলভ হওয়া যায় ভার্চুয়ালি, সেটা হওয়ার চেষ্টা করতে পারেন। আলটিমেটলি হচ্ছে যদি গবেষক হইতে চাই আমরা, তাহলে গবেষণার সাথে মোটামুটি পরিচয় হওয়া লাগবে আর কি, এটা যে কোনো ফরম্যাটেই হোক। এখন আপনার কাছাকাছি যে সুযোগ সুবিধা আছে সেটাই আপনি দিয়ে প্রথমে শুরু করবেন। জি ভাইয়া, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাইয়া, আমাদের অনেকে এখানে আছে যারা হচ্ছে লাইক ড্রিম করে, মানে স্বপ্ন দেখে যে ইউরোপে যাবে বা আমেরিকার মতো কান্ট্রিতে যাবে, কিন্তু লাইক ওরকম আর কি রিসার্চার বা ওরকম আর কি মানে প্রফেসরের থ্রু আর কি যেতে পারতেছে না, বা অনেকেই আছে যারা হচ্ছে ভাই মানে টিচার আছে, ইউনিভার্সিটি টিচার আছে কিন্তু ফান্ডিং নেই, মানে রিসার্চের অপশন আছে বাট ফান্ডিং নেই, মানে এই টাইপের অনেক সিচুয়েশন আছে ভাইয়া। তো যদি আপনাদের কারোর কোনো রিসার্চের কি কোনো পেপার বা যদি থাকে, তাহলে আপনারা যদি আমাদেরকে যদি সুযোগটা দিতেন ভাইয়া। জি, ঠিক আছে। আর আমাদের এখানে আমি যে ধরনের কাজ করি, আমাদের দেশে প্রবলেম হচ্ছে কি, এই বিষয়গুলো পড়ানো হয় না, ফলে হঠাৎ করে কেউ এসে যে এই গবেষণার সাথে জড়িত হওয়াটা একটু কঠিন। প্রথমে তাকে শিখতে হবে, তারপরে হচ্ছে গবেষণায় আসতে হবে। তবে আমি আপনার বিষয়টাই মাথায় রাখবো, সেটা হচ্ছে যদি আমার এবং আমার পরিচিত জনদের মধ্যে এই ধরনের কোনো সুযোগ থাকে যে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করার, তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো। তবে আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গবেষণা যে এখনই আপনাকে করতে হবে এমন না, মানে এটার প্রতি আপনাকে আগ্রহী হইতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নাই। আপনি চাইলে প্রথমে ইউরোপে আইসাও মাস্টার শেষ করে তারপরে পিএইচডি তে জয়েন করতে পারেন, অথবা হচ্ছে অনেকে সরাসরি পিএইচডি প্রোগ্রামে আসে। তো যদি কারো গবেষণার ওইরকম ব্যাকগ্রাউন্ড না থাকে বা আগে সুযোগ ছিল না কিন্তু এখন করতে চাচ্ছে, তাহলে তার উচিত হচ্ছে প্রথমে আইসা ইউরোপে অথবা কানাডায় বা ইউএসএ তে যেখানেই আপনি যান, প্রথমে এসে মাস্টার্স করলে তারপরে এটা সুবিধা হবে আর কি, তারপরে হচ্ছে পিএইচডি তে গেলে। আর এখানে ইউরোপে মাস্টার্স করলে আরেকটা সুবিধা হবে কি, আপনার পরবর্তীতে পিএইচডি ফান্ডিং পাওয়াটা সহজ হবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ধন্যবাদ ভাই ফার্স্টে আপনার হচ্ছে টাইম ম্যানেজ করে জয়েন করার জন্য। আমি আসলে পুরোটা টাইম দেখতেছিলাম, তো মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আর কি। অনেক সুন্দরভাবে ভাই আপনি এক্সপ্লেইন করছেন, কারণ আমাদের দেশে কিন্তু এটার একটা হিউজ পসিবিলিটিস আছে, অলরেডি আপনি বলছেন। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওইদিকে শিফট হইতেছে, এটা ছাড়া হবে যে আপনার হচ্ছে কার প্রোডাক্টের কার্বন ফুটপ্রিন্ট কত কম। তো আপনি অনেক ভাই সুন্দরভাবে এক্সপ্লেইন করছেন, ওগুলা নিয়ে কোনো ডাউট নাই। মানে আমি আর কি একটু অন্য ইয়াগুলা নিয়ে আর কি আজ করতে চাইতেছিলাম, যে মোর লাইক কোন কোন ডিপার্টমেন্টের ইয়ারা হচ্ছে আসতে পারবে, লাইফ সাইকেল অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারবে আর কি। লাইফ সাইকেল অ্যানালাইসিসের জন্য কোন স্পেসিফিক ডিপার্টমেন্ট আবশ্যক না, মানে সব ফিল্ডের মানুষজন এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবে, এমনকি যারা সোশ্যাল সায়েন্সের আছে তারাও কাজ করতে পারবে এই ফিল্ডে। মূলত এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার বা ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ফিজিক্স কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা, তাদের জন্য হচ্ছে এটা খুবই আকর্ষণীয় একটা বিষয়। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি এখানে এর বাইরেও মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বাইরেও হচ্ছে সোশ্যাল সায়েন্সের কিছু লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করে। লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের মধ্যে আরেকটা অপশন আছে, সেটাকে বলে সোশ্যাল লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট।
ওই বিষয়টাতে হচ্ছে যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এরা খুব ভালো কাজ করে। তো এখানে যেমন আমরা হচ্ছে প্রোডাক্ট কার্বন ইমিশন এইসব বিষয় নিয়ে জানার চেষ্টা করি। সোশ্যাল লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এটার সাথে সাথে যে আর্থসামাজিক যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোকেও বিবেচনায় নেওয়া হয়। যেমন আমরা যে হচ্ছে চকলেট খাই, কোকো বিন, এটা ম্যাক্সিমামটাই আসে হচ্ছে আফ্রিকা থেকে এবং এটার সাথে চাইল্ড লেবার জড়িত। তো যারা সোশ্যাল লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করে তারা এই বিষয়গুলোর সাথে ডিল করে আর কি, যে এটার সাথে চাইল্ড লেবার জড়িত কিনা, এখান থেকে কি পরিমাণ জব ক্রিয়েশন তৈরি হবে, নতুন এমপ্লয়মেন্ট কি হবে, বা এই সেক্টরটা যখন গ্রো করবে তখন বাকি সেক্টরের উপরে কি প্রভাব পড়বে। তো ফলে এই বিষয়টা শুধু ইঞ্জিনিয়ারিং বা ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে লিমিটেড না, এটা হচ্ছে যারা ইকোনমিক্স এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও আসতে পারবে। থ্যাংক ইউ ভাই। জিওগ্রাফি, ইকোনমিক্স এই রিলেভেন্ট যারা আছে, সোশ্যাল সোসাইটি নিয়ে যারা স্টাডি করে লাইক তারা, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই, তার আগে একটু বলে নেই যে আসলে জুবাইর ভাই কিন্তু আমার প্রোগ্রামের সিনিয়র। তো হোল টাইম আমার কোর্স সিলেকশন থেকে শুরু করে আমি থিসিস কই জায়গায় কোন জায়গায় কিভাবে করতে যাব, কই ভালো অপরচুনিটি আছে, জুবাইর ভাই জার্মানিতে করছে, দেন ভাইয়ের দেখা দেখি আমিও জার্মানিতে অ্যাপ্লাই করে পরে জার্মানিতে থিসিস করে চলে আসছি। ঠিক আছে, ভাই কিন্তু এই সব ব্যাপারে মোর মানে উনি কিন্তু এক্সপার্ট। তোমরা খোটায় খোটায় কোশ্চেন করে কিন্তু ভাইয়ের কাছ থেকে এগুলো জানতে পারো। তোমরা অলরেডি করছো কিছু, কিন্তু স্পেসিফিকলি কোশ্চেন করো নাই। যেমন রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে যেমন জার্মানিতে, ভাই কিন্তু ফ্রন্ট অফারের একটা ল্যাবে কিন্তু ভাই থিসিস করছে। তারপর হচ্ছে আমি গেছি হচ্ছে হেলমহলস এর একটা ল্যাবে, এরকম ম্যাক্স প্ল্যাঙ্ক আছে। তোমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে এগুলো জিজ্ঞেস করে জানতে পারো। না সমস্যা নাই, আমরা তো কনভারসেশন তো কন্টিনিউ হবে, অনলাইন ছাড়াও অফলাইনে কথা হবে। তো জানার সুযোগ আছে, আমি আমার ইমেল অ্যাড্রেস আছে এখানে, যে কোনো বিষয়ে দরকার হলে ইমেল করবে, সমস্যা নেই। এছাড়া সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে যোগাযোগ করা যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর এই আরেকটা ব্যাপার হচ্ছে আমি বারবার ভুলে যেতেছি আর কি, আমি একবার চিন্তা করি তারপরে ভুলে যেতেছি। ও ভাই, বাংলাদেশ থেকে ধরেন মানে দুইটা ট্র্যাক যেটা আপনি বলছিলেন যে একটু আগে, যে মাস্টার্সে হচ্ছে যাইতে পারবে অথবা পিএইচডি তেও যাইতে পারবে। তো পিএইচডি তে তো ম্যারি কুরি অথবা আপনার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ অথবা ইউরোপিয়ান আদার প্রোগ্রামের স্কলারশিপ আছে। তো এই দুই ক্ষেত্রে কি মানে অ্যাপ্লিকেশনের একটু আইডিয়া দিলে, মানে কান্ট্রি স্পেসিফিক, যেমন নর্ডিক্স একরকম কিনা, অথবা জার্মানি বেলজিয়ামের এই সাইডটা কিরকম, পর্তুগাল স্পেন, মানে এরকম একটা যদি জোন ওয়াইজ আইডিয়া দিয়ে দিতেন তাহলে সবার হচ্ছে আইডিয়া হইতো যে ইউনিভার্সিটি গুলা কেমন পাওয়া যায়, জোনে ভ্যারি করে। আচ্ছা, আমি আমি পিএইচডির বিষয়টা বলি। মোটামুটি পিএইচডির ক্ষেত্রে ইউরোপের সব দেশেই প্রায় সেম। এখানে পিএইচডি মানে হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে ইউনিভার্সিটিতে টেম্পোরারি ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে হিসেবে কাজ করবা তুমি। এটা এটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট, অনেক ক্ষেত্রে কোনো কোনো ইউনিভার্সিটিতে এটাকে বলে রিসার্চ ইঞ্জিনিয়ার। তো এটা মূলত হচ্ছে প্রজেক্ট বেস। ইউনিভার্সিটিগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন গভর্নমেন্টের এজেন্সি বা ইউরোপিয়ান কমিশনে অ্যাপ্লিকেশন করে ওখান থেকে এরা ফান্ডিং নিয়ে আসে, তারপর ওই প্রজেক্টের আন্ডারে ওই পিএইচডি স্কলারশিপ বলো বা হচ্ছে এমপ্লয়মেন্ট, টেম্পোরারি এমপ্লয়মেন্ট রিসার্চার হিসেবে সেগুলো দেয়। এটা স্কলারশিপ না, এটা হচ্ছে ভার্সিটিতে সেই এমপ্লয়ি। যেমন আমার স্ট্যাটাস হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আমি এমপ্লয়ি, ইউনিভার্সিটি আমাকে হচ্ছে পে করে, এখানে ফ্যাসিলিটি হচ্ছে এমপ্লয়িরা যে যে ফ্যাসিলিটি পায় আমি সব ফ্যাসিলিটি পাই। তো এটা হচ্ছে সবচেয়ে কমন ধরন, পুরো ইউরোপে মোটামুটি সেম। সব পিএইচডি, ফান্ডেড পিএইচডি মানেই হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে তুমি টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে জব করবা ইউনিভার্সিটিতে। আরেকটা হচ্ছে স্কলারশিপ, যেমন হচ্ছে জার্মানিতে ডাডে স্কলারশিপ দেয়, তারপর হচ্ছে ফ্রান্সে আইফেল স্কলারশিপ, আরো কিছু জায়গায় স্কলারশিপ আছে। ইউকেতে হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ দেয়, সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের জন্য এসআই স্কলারশিপ দেয়। তো ওই স্কলারশিপ গুলোতে হচ্ছে আগে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর স্কলারশিপ পাওয়ার পরে ইউনিভার্সিটিতে যাইতে হয়, অথবা দুইটা একসাথেও করা যায়। ইউনিভার্সিটিতে প্রফেসর সিলেক্ট করলাম, তারপর ওই প্রফেসরের আন্ডারে কাজ করলাম।
তো স্কলারশিপের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আমার মনে হয় স্কলারশিপের ক্ষেত্রে সুযোগটা বেশি, কারণ বাইরে থেকে যখন আসবে তখন সরাসরি স্কলারশিপের মাধ্যমে আবেদন করলে ওটা পাওয়ার চান্স বেশি, কারণ ম্যাক্সিমাম স্কলারশিপ গুলাই হচ্ছে ডিজাইন করা হচ্ছে নন ইউরোপিয়ানদের জন্য, যারা ইউরোপে থাকে না। সো ওই ক্ষেত্রে ওই স্কলারশিপ প্রোগ্রামগুলো হচ্ছে সরাসরি পিএইচডি করার জন্য সবচেয়ে ভালো অপশন আর কি। আর কারো যদি ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে হচ্ছে এই যে প্রজেক্ট বেসড যে ফান্ডিং আসে ওই পিএইচডি পজিশনগুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে আর কি। আর এটার ক্ষেত্রে একটা ভালো ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ইউরো অ্যাক্সেস, ইউরোপিয়ান কমিশনের সকল ধরনের রিসার্চ রিলেটেড যত অ্যাডভার্টাইজমেন্ট আছে সবগুলো হচ্ছে ওই একটা ওয়েবসাইটে পাবলিশ করা হয়। ওই ওয়েবসাইট থেকে নিজের ফিল্ড দেখে দেখে বিভিন্ন পিএইচডি পজিশন ঘেটে ঘেটে অ্যাপ্লাই করতে হবে আর কি, যদি হচ্ছে প্রজেক্ট বেস পিএইচডি পজিশনে অ্যাপ্লাই করতে যায়। প্রজেক্ট বেজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যখন প্রফেসর একটা প্রজেক্ট নিয়ে আসে অলরেডি তার মাস্টার থিসিসের স্টুডেন্ট থাকে, তো সে প্রথম হচ্ছে তার স্টুডেন্টদেরকেই অফারটা দেয় যে তোমাদেরকে ওইটা করবা কিনা, তারপরে যখন না পায় তখন হচ্ছে বাইরে সার্কুলার দেয় আর কি। এমনিতে ইউনিভার্সিটির নিয়ম অনুসারে সার্কুলার দেওয়াই লাগে, তো তারপরে হচ্ছে এরা হচ্ছে নিজেদের স্টুডেন্ট কি প্রেফার করে। এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে সরাসরি আসার ক্ষেত্রে এরকম প্রজেক্ট বেস পিএইচডি যেগুলো, এগুলোতে একটা চ্যালেঞ্জ, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যদি ভালো ব্যাকগ্রাউন্ড না হয় তাহলে ফান্ডিং পাওয়াটা একটু কঠিন। স্কলারশিপে যদি আসে সরাসরি বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপে এটা একটু সহজ হয় আর কি। ননি? জি ভাই, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। নরমালি হ্যাঁ, আপনি যে ভাই যেটা বললেন যে স্কলারশিপ যেগুলো হচ্ছে যে সেন্ট্রাল যেগুলো আসে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা বিভিন্ন অর্গানাইজেশন থেকে ম্যারি করি, এগুলাতে বাংলাদেশ থেকে অথবা মানে আউটসাইড ইউরোপ থেকে পাওয়াটা ইজি। বাট যেগুলো ইউনিভার্সিটি ফান্ডেড প্রজেক্ট থাকে নরমালি ইউরোপিয়ানরা তাদের ল্যাব থেকে পিক করার টেন্ডেন্সিটা বেশি আর কি। ওই ক্ষেত্রে দেখা যায় যে ইরাসমাস থাকলেও কিছু ক্ষেত্রে হচ্ছে তারা তাদের ল্যাব থেকে নিয়ে নেয়, মানে ইরাসমাস স্টুডেন্ট। আর ভাই ওই যে ইউএস মানে আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে ইউএসএ তে একটা বিশাল পুল ভাই আর কি অলরেডি মানে যাইতে চায় মানুষজন। তো ওই ক্ষেত্রে হয় কি ইউএসএ মানে আমরা তো ইউরোপে ভাই মাস্টার্স করি 2 বছরে, দেন হচ্ছে আপনি তো জানেনই যে পিএইচডি তে আর কোর্স ওয়ার্কের মানে আমরা করি না। তো ইউএসএ ইন্টিগ্রেটেড আর কি পিএইচডিটা, মানে 1.5 বছর ফার্স্টে কোর্স ওয়ার্ক করে দেন হচ্ছে রিসার্চ করায়। তো ওরা ওই থিম অনুযায়ী আর কি তারা পাবলিকেশন গুলো আর কি ব্যাচেলর লেভেলেই মানে যদি পাবলিশ করতে পারে এইটা হচ্ছে তাদেরকে একটা প্লাস পয়েন্ট অ্যাড করে হয়তোবা। মানে ম্যান্ডেটরি না, অবশ্যই পেপার ম্যান্ডেটরি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় হচ্ছে সরাসরি পিএইচডি প্রোগ্রামের জন্য ইউরোপের চাইতে ইউএসএ হচ্ছে বেটার, কারণ ওখানে ফান্ডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি লেভেল থেকে আসে এবং হচ্ছে টি এর মাধ্যমে আসে, এবং হচ্ছে ওখানে পজিশন অনেক বেশি, স্কোপ অনেক বেশি। পুরো ইউরোপ থেকে যত পিএইচডি অফার দেওয়া হয় ইউএসএ তে এর চেয়ে বেশি দেওয়া হয়, এবং এরা মোটামুটি হচ্ছে বাইরে থেকে রেগুলার বেসিসে স্টুডেন্ট রিক্রুটমেন্ট করে। তো এই ক্ষেত্রে সরাসরি পিএইচডি তে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় ইউরোপের চাইতে ইউএসএ বেটার আর কি। আর তুমি যেটা বললা যে মাস্টার্স এর বিষয়টা, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড ছাড়াও সরাসরি পিএইচডি তেও হচ্ছে 3 বছরে ইউএসএ তে ডিগ্রি দেয়। আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, হচ্ছে তুমি তো জানবা হচ্ছে আমিস একটা মাস্টার্স প্রোগ্রাম ছিল, আমিরের সাথে সাথে এখনো আছে। তো ওই প্রোগ্রামে ভাই ওরা আমার সাথে যে লিয়েজে ক্লাস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই প্রোগ্রামেই হচ্ছে তোমার একটা ছেলে আমার পরিচিত, সে এখান থেকে মাস্টার্স করার পরে ইউএসএ তে গেছে, তার কোনো কোর্স ওয়ার্ক করা লাগে না, কারণ সে মাস্টার্সে থিসিসে যে কাজটা করছে পিএইচডি তে ওইটাই কন্টিনিউ করছে, এবং হচ্ছে 3 বছরের ডিগ্রি হয়ে গেছে, পিএইচডি ডিগ্রি। তো এটা অনেক সময় নির্ভর করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাচ না করলে তো কোর্স ওয়ার্ক করতেই হবে। আর এখন কিন্তু ইউরোপেও মোটামুটি কোর্স ওয়ার্ক করতে হয়, এত বাধ্যবাধকতা নাই, তবে হচ্ছে ধীরে ধীরে কিছু কোর্স ওয়ার্ক করা লাগে আর কি। জি ভাই, আমার নরমালি আমারটা হচ্ছে আপনার প্রফেসর বলছে কোর্স ওয়েভ করে দিবে আর কি। তো নরমালি মাস্টার্স এর কোর্স থাকলে যদি এটা ইকুইভ্যালেন্ট হয় ইউনিভার্সিটির মাস্টার্স এর কোর্সের সাথে, মানে কন্টেন্ট গুলো দেন হচ্ছে ওয়েভ করে দেয় আর কি। যে মানে ওটা মানে সলি ওই সুপারভাইজার উপরে ডিপেন্ড করতেছে। না সেটাই।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে আমরা কি শেষ করব? আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে হ্যাঁ। মানে কি কি কোয়ালিটিস আসলে আমাদের থাকা উচিত বা থাকা দরকার একজন রিসার্চার হওয়ার জন্য, বা থাকে না যে কিছু মানে কোয়ালিফিকেশন আসলে কিরকম ভাবে অর্জন করা দরকার? প্রথম কথা হচ্ছে কিউরিওসিটি থাকা লাগবে, আর হচ্ছে ধৈর্য থাকা লাগবে, আর কোনো কোয়ালিফিকেশন লাগবে না। এই দুইটা হলে যথেষ্ট। তবে হচ্ছে গবেষণা শুনতে যেমন ভালো লাগে, আবার এটার অনেক চ্যালেঞ্জও আছে। অনেক সময় হয় কি, ল্যাবে অনেক সময় দিয়ে অনেক কাজ করা হইতেছে, কিন্তু আলটিমেটলি কোনো আউটপুট নেই। তখন একটা সময় একটা হতাশা চলে আসে। মোটামুটি ম্যাক্সিমাম পিএইচডি স্টুডেন্টরাই একটা স্টেজে যায় একটা হতাশা আহ, তাদেরকে ধরে ফেলে আর কি। তো ওই সময় একটু ধৈর্য নিয়ে কাজ করলে আহ, তো এটা ওভারকাম করা সম্ভব। তো এই জন্য আমার অভিজ্ঞতা হচ্ছে কিউরিসিটি থাকা লাগবে, আর হচ্ছে ধৈর্য থাকা লাগবে। ধৈর্য ছাড়া আসলে গবেষণা আগানো যায় না। ভাইয়া অনেক ভাইয়া আমার একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বেসিক্যালি অনেক ক্ষেত্রে দেখা যায় কি মানে আমাদের দেশে লাইক অনেক রিসার্চার আছে যারা হচ্ছে অপরচুনিটি খুঁজতেছে, ফান্ডিং খুঁজতেছে, কিন্তু লাইক টাকার অভাবে পারতেছে না, বা স্কলারশিপ অফার পায়েও হচ্ছে হাতছাড়া হয়ে যাইতেছে। তো ভাইয়া আপনি যদি ওদেরকে নিয়ে কিছুটা বলতেন আর কি, যে এইটা মোটামুটি বাংলাদেশ থেকে যারা আমরা দেশের বাইরে পড়াশোনা করতে আসি, সবারই স্ট্রাগলের জায়গা আসলে। আমাদের মতো দেশ থেকে স্কলারশিপ বা ফান্ডিং ছাড়া পড়াশোনা করা খুব কঠিন। এই ক্ষেত্রে আমার তাদের ক্ষেত্রে আমার আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে লেগে থাকতে হবে। আমিও প্রথমবার যখন ফ্রান্সে আসি, এর আগে আমি অনেকগুলো দেশে ট্রাই করছি, কারণ আমিও ধরেই নিয়েছি যে হচ্ছে আমার স্কলারশিপ ছাড়া পড়াশোনা করা সম্ভব না। তো আমি হয়তো প্রথম দিকে বলছিলাম যে আমার প্রথম চয়েস ছিল জার্মানি, কারণ এটা একটা বড় কারণ ছিল, জার্মানিতে টিউশন ফি লাগে না। তো পরবর্তীতে আমি যখন ঘাটাঘাটি করা শুরু করলাম, তখন দেখলাম হচ্ছে নানান জায়গা থেকে কিন্তু স্কলারশিপ দেয়। সুইডেনে দেয়, ফ্রান্সে দেয়, তারপর হচ্ছে আরো অনেক ইউরোপিয়ান দেশ থেকে দেয়। তো স্কলারশিপ হয় নাই বলে থেমে থাকা যাবে না আর কি, এটা কন্টিনিউ করতে হবে, একটার পর একটা অ্যাপ্লিকেশন করতে হবে। মিনিমাম হচ্ছে কেউ যদি 50-60টা অ্যাপ্লিকেশন না করে, তাহলে সে আসলে কোনো অ্যাপ্লিকেশনই করে নাই। এটা খুবই সাধারণ। যারা খুব ভালো স্টুডেন্ট, ভালো কাজ করছে, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রেই হচ্ছে অ্যাটলিস্ট 50-60টা অ্যাপ্লিকেশন করাই লাগবে। এখন আমি জানি আমাদের সময় এখন আছে কিনা জানি না, আমাদের সময় আমরা দেখতাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে যে গভর্নমেন্ট থেকে যে স্কলারশিপ দেয়, ওই স্কলারশিপের একটা লিস্ট থাকে, অ্যাপ্লিকেশনের ডেট থাকে। অনেক সময় হচ্ছে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে হয় প্রাইমারি সিলেকশনের জন্য। আবার অনেক সময় ইউজিসির ওয়েবসাইট থেকে স্কলারশিপের বিভিন্ন সার্কুলার দেয়, যেগুলো হচ্ছে এরা আবার অন্যান্য দেশ থেকে রিসিভ করে রিসার্কুলেট করার জন্য আর কি। তো যারা হচ্ছে নতুন খোঁজাখুঁজি করতেছে, তাদের জন্য আমি বলবো হচ্ছে নিঃসন্দেহে সরাসরি বিভিন্ন দেশের ইউনিভার্সিটি যোগাযোগের পাশাপাশি আমাদের দেশের যে ওয়েবসাইট গুলো আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন এবং হচ্ছে ইউজিসির, ওই সমস্ত ওয়েবসাইটে রেগুলার যদি চেক করে, তাহলে অনেক স্কলারশিপের অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায়, এবং ওখান থেকে অ্যাপ্লিকেশন করে স্কলারশিপ অনেকেই পায়। তার মানে ভাইয়া লেগে থাকতে হবে সব সময় সব ইতে। জি হ্যাঁ, ভাইয়া। লেগে থাকতে হবে। হ্যাঁ, আর হয়তো বা কারো কোনো তেমন কোশ্চেন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য। আপনার এত ব্যস্ততম সময়ের ভিতর থেকে আমাদের জন্য কিছু সময় বের করে আমাদের সাথে মানে আমাদেরকে এত সুন্দরভাবে এক্সপ্লেইন করে সব জিনিস বুঝায় দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। জি, আমারও খুব ভালো লাগছে আপনাদের সাথে আমার গল্প শেয়ার করতে পেরে। তো আমি আশা করি হচ্ছে
যারা গবেষণার ব্যাপারে আগ্রহী, দেশের বাইরে আসতে চায়, তাদের তাদের এই কনভারসেশনটা একটু হলেও হেল্প করবে। এছাড়া যদি হচ্ছে কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আমার ইমেল অ্যাড্রেস আছে এখানে, আমাকে ইমেলের মাধ্যমে নক করতে পারবে। জি ভাইয়া, তাহলে আমরা এখন লাইভ সেশনটা শেষ করে দিচ্ছি, এবং যারা আমাদের সাথে দর্শক হিসেবে ছিলেন তাদেরকে আমি আবারও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আমাদের ভাইয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই রিসার্চ পডকাস্ট অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।